নমস্কার। আপনার যদি পাইলসের সমস্যা থাকে তাহলে এই ২০টি প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। কেননা আমাদের ক্লিনিকে আসা প্রতিটি রোগীকে এই প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি। কেননা রোগ চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে রোগ সম্পর্কে জানা। আর রোগ সম্পর্কে জানতে হলে রোগীকে কিছু প্রশ্ন করতে হয়। তার উত্তর আমাদের কাছে আসতে হয়, যাতে করে আমরা রোগের গভীরতায় যেতে পারি, রোগটাকে ভালো করে বুঝতে পারি। তাই আজকে আমরা এই ভিডিওতে এসেছি আপনাদেরই কাছে, আপনাদেরই সামনে সেই সমস্ত ২০টি প্রশ্ন নিয়ে, যে উত্তরগুলি আপনাকে যে কোনো চিকিৎসকের কাছে এলেই আপনাকে দিতে হবে। আপনি তৈরি তো? যদি তৈরি থাকেন তাহলে এই ভিডিওটিকে পুরোটি দেখবেন, কেননা এই প্রত্যেকটা প্রশ্ন আমরা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমে আমরা মূল উপসর্গ দিয়ে প্রশ্ন করি। যেমন, আপনার মলদ্বার দিয়ে কি রক্তপাত হয়? যদি হয় তাহলে রক্তপাত কখন হয়? মলত্যাগের আগে না পরে? রক্ত কেমন হয়? ফোয়ারার মতো ছিটিয়ে আসে না মলের সাথে মিশে থাকে? টাটকা লাল রক্তবর্ণের হয় নাকি কালচে বর্ণের রক্তপাত হয়? মলত্যাগের পর কি কোনো অংশ বাইরে দিয়ে বেরিয়ে আসে? আর যদি বেরিয়ে আসে তাহলে সেটা কি নিজে থেকেই ভেতরে চলে যায়, না আপনাকে হাত দিয়ে ঢুকোতে হয়? মলদ্বারে কি চুলকানি হয়? মলদ্বারে কি কোনো ব্যথা যন্ত্রণা হয়? ব্যথা কি তীব্রতর না অল্প? এবারে আমরা প্রশ্ন করি, এবারে যা থাকে সেটা হচ্ছে মলত্যাগ ও পেটের ভেতর কিছু অভ্যাস নিয়ে। এই প্রশ্নগুলি রোগীদের প্রতি থাকবে। যেমন ধরুন, আপনি দিনে কবার মলত্যাগ করেন? মল কি শক্ত থাকে? মলত্যাগ করতে কি কোনো চাপ দিতে হয়? অনেকক্ষণ ধরে মলত্যাগ করতে হয়? আর বয়স্ক রোগীদের থেকে আমাদের জানতে হয়, তাদের কি আঙ্গুল দিয়ে মলত্যাগ করাতে হয়? কখনো কি তারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগেছেন? সেটা কি ভুগে থাকেন তাহলে কি অল্প সময়ের জন্য না দীর্ঘদিন যাবৎ? উনি জল কতটা খান? দিনে কতবার খান? আপনি কি উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার খান, যেমন শাকসবজি, ফলমূল ইত্যাদি? এবার অর্থাৎ পরবর্তী পর্যায়ে আমরা রোগীর ইতিহাস ও ধাপ নির্ণয় করার জন্য প্রশ্ন করে থাকি। যেমন এই পর্যায়ে প্রশ্নগুলি থাকবে, এই উপসর্গগুলি আপনার কবে থেকে শুরু হয়েছে? ধীরে ধীরে হয়েছে নাকি হঠাৎ করে শুরু হয়েছে? এর আগে কি কখনো আপনার এমন সমস্যা হয়েছে? আপনি এর জন্য কোনো চিকিৎসা নিয়েছেন কিনা, যেমন যে কোনো ওষুধ ফার্মাসি থেকে নিয়েছেন কিনা, হোমিওপ্যাথিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, অ্যালোপ্যাথিক চিকিৎসা ইত্যাদি? এখানে কারোর রেফারেলে এসছেন নাকি নিজে থেকে এসছেন? আপনি কি কোনো হাতুড়ে ডাক্তারের কাছে গেছেন? আর তার পরের পর্যায়ে থাকবে কিছু অতিরিক্ত উপসর্গ বা পার্শ্ব লক্ষণ নিয়ে। যেমন, রোগীদের পেট ফাঁপা, গ্যাস বা ঢেকুরের সমস্যা আছে কিনা, তাদের বদহজমের সমস্যা আছে কিনা, ওনার ওজন কমছে কিনা, উনি কি জ্বর বা দুর্বলতা অনুভব করেন, কিছু রক্তশূন্যতা লক্ষণ ওনার মধ্যে দেখা যাচ্ছে কিনা, যেমন দুর্বলতা, মাথা ঘোরা ইত্যাদি। আর তারপর রোগীদের আমরা তাদের জীবনধারা সম্পর্কিত প্রশ্ন করে থাকি, কেননা আজকের দিনে লাইফস্টাইল সংক্রান্ত সমস্যাগুলি পাইলসের জন্য অনেকাংশে দায়ী। উদাহরণস্বরূপ, আপনি কি দীর্ঘক্ষণ বসে কাজ করেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন? কায়িক পরিশ্রম বা হাঁটাচলা কম করেন না রেগুলার আপনি করে থাকেন? আপনি কি অতীতে ভারী জিনিস তুলেছেন? আপনি ধূমপান বা মদ্যপান করেন কিনা? যদি করেন, দিনে কতটা করেন? ব্যায়াম করেন? দুশ্চিন্তা করেন? আপনি অ্যাংজাইটি, টেনশনে কষ্ট পাচ্ছে কিনা? এই প্রশ্নগুলি আমরা প্রতিটি রোগীদের করে থাকি। আর পরের ধাপে পারিবারিক ও ব্যক্তিগত ইতিহাস নিয়ে আমরা রোগীদের প্রশ্ন করি। যেমন, আপনার পরিবারের কারোর কি এই সমস্যা আছে, বর্তমানে আছে নাকি আগে ছিল? বাড়িতে কি কারোর মলদ্বারের ক্যান্সারের সমস্যা আছে কিনা বা ছিল কিনা? আপনার কি আগে কোনো পেটের বা মলদ্বারের অপারেশন বা এই জাতীয় কোনো সার্জারি হয়েছে? আপনার কি ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড বা অন্য কোনো রোগে ভুগছেন? আপনি কি কোনো ওষুধ, কোনো নির্দিষ্ট ওষুধ নিয়মিতভাবে খান? আপনার কি কোনো ওষুধে অ্যালার্জি আছে, মানে কোনো ওষুধ খেলে চুলকানি বা শরীরের কোনো সমস্যা হয় কিনা? তাহলে এগুলি হলো
কিছু মূলভূত প্রশ্ন যেগুলি প্রায় সকল রোগীদেরই আমরা করে থাকি। কিন্তু এখানেই শেষ নয়, মহিলা রোগীদের ক্ষেত্রে কিছু অতিরিক্ত প্রশ্ন থেকে থাকে। যেমন, আপনি কি গর্ভবতী? আপনার সিজারিয়ান সেকশন বা নর্মাল ডেলিভারি কোনটা হয়েছে? আপনাকে সন্তান প্রসবের সময় কি অতিরিক্ত চাপ দিতে হয়েছিল? আপনার কি ফরসেপ ডেলিভারি হয়েছিল? গর্ভাবস্থায় বা সন্তান প্রসবের পর মলদ্বার সংক্রান্ত কোনো সমস্যা, যেমন পাইলস, ফিস্চুলা, ফিশার আপনার কোনো কালে হয়েছিল কিনা? তাহলে এই যে প্রশ্নগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এই প্রশ্নগুলি আমরা প্রতিটা রোগীকে করে থাকি। এবার আপনি মনে মনে ভেবে দেখুন যে আপনার এই সমস্যাগুলি আছে কিনা। যতগুলি প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলি আপনার সঙ্গে সম্পর্কিত কিনা। যদি সম্পর্কিত হয় তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা আপনি লিখে জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলিকে উত্তর দেওয়ার। তাহলে রোগীদের এইভাবে প্রশ্ন করার পর আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমরা রোগীর এফেক্টেড সাইটটি, যে স্থানটি আক্রান্ত, সেগুলিকে ভালো করে দেখার চেষ্টা করি এবং তারপর যদি মনে হয় আমরা একটি প্রক্টোস্কোপি করি। প্রক্টোস্কোপি অর্থে একটি ছোট্ট ডায়াগনস্টিক টেস্ট, যেটা দিয়ে মলদ্বারের ভেতরের অংশগুলিকে খুব সুন্দর করে ভালোভাবে দেখা যায় এবং তার জন্য কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয় না। এবং রোগটিকে তারপর সঠিকভাবে ডায়াগনোসিস করার পর আমরা চিকিৎসার সিদ্ধান্ত নেই। যদি মনে হয় যে সেই সমস্যাটি ওষুধে সেরে যাবে, আমরা তাদেরকে ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করি। আর যদি মনে হয় তার কোনো সার্জারি বা খারসূত্র বা লেজার কিছু লাগবে, তাহলে অ্যাকর্ডিংলি আমরা রোগীকে সেটা প্রোভাইড করি। আর রোগী হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে চিকিৎসকের কাছে খুলে কথা বলা, চিকিৎসকদের কাছে কোনো কথা না লুকোনো, সত্যি কথা বলা এবং যথাসম্ভব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যাওয়া। আজকে একটি সমস্যা হলো, আমি সেটাকে পুষে রাখলাম, 10 দিন, 15 দিন, 6 মাস পর আমি চিকিৎসকের কাছে গেলাম, ততদিনে রোগটি পুরনো হয়ে যাবে, ক্রনিক হয়ে যাবে এবং কিছু জটিলতা নিয়ে আসবে, কমপ্লিকেশন নিয়ে আসবে। আপনারা সকলেই জানেন, একটি কথা আছে বাংলায়, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অর্থাৎ প্রথম চিকিৎসা হলে যে কোনো রোগ অতি সহজে সেরে যায়, কিন্তু যত দেরি করবেন, যত পুষে রাখবেন, ততই রোগটি জটিল হবে, সমস্যা আরও বাড়বে। তাই আজ থেকে সতর্ক হন, সজাগ হন। যখনই পাইলস, ফিস্চুলা সংক্রান্ত কোনো সমস্যা হবে, তখনই আপনি নিকটবর্তী চিকিৎসকের কাছে যান। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং যদি আপনি মনে করেন যে আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন করবেন, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে কল করে আপনি আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন নিতে পারেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটি টপিকে, অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত নমস্কার।